মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা গত ক্লাসে হিসাব বিজ্ঞান কি আর হিসাব বিজ্ঞানকে আলাদা আলাদাভাবে হিসাব কি বিজ্ঞান কি এভাবে আলোচনা করেছিলাম। হিসাব বিজ্ঞানের কিছু সংজ্ঞা এগুলো আলোচনা করেছিলাম এবং পরিচিতি ক্লাস ছিল। তাহলে আজকে আমরা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তাটা কি আসসালামু সেটা আলাইকুম। জানবো। ওয়ালাইকুম আসসালাম। তাহলে দেখো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তাটা তোমরা একটু লক্ষ্য করো। দেখো, ১ নাম্বার কি? লেনদেনসমূহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ ব্যতীত ব্যতীত অর্থ ছাড়া, মানে লিপিবদ্ধকরণ ছাড়াও প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে জানা সম্ভব নয়। তার মানে যদি তুমি হিসাবগুলো লিপিবদ্ধ না করো তাহলে এগুলো ছাড়া কখনোই তুমি আর্থিক ফলাফল কিংবা আর্থিক অবস্থা জানতে পারবে না। তাই হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য লেনদেনসমূহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। তাহলে অবজেক্টিভ যদি আসে যে হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য কি, তাহলে আমরা প্রথম উদ্দেশ্য কি জানলাম? প্রথম উদ্দেশ্য হচ্ছে লেনদেন সমূহকে সুনির্দিষ্ট একটা পদ্ধতি অনুসরণ করে সেইগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা। মেরাজ, তোমরা কি দেখতে পাচ্ছ? জি মিস। আর আমার কথা শোনা যাচ্ছে? জি মিস। আচ্ছা, যখন আমি পড়ানোর সময় যখন যেটা বুঝবে না সাথে সাথে আমাকে জিজ্ঞেস করবে। ২ নম্বর দেখো, হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। আমি এর আগে কোশ্চেনটা বলেছি কি হিসাব বিজ্ঞানের কথা আটকে আসতেছে। হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য কি? আমি তোমাদেরকে বলেছিলাম হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য হচ্ছে একটা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। বহু নির্বাচনী প্রশ্নের জন্য এটা আন্ডারলাইন দিয়ে দাও, তোমাদের যে সামনে বই থাকলে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দাও। তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন, হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কি? হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে, এখানে আন্ডারলাইন দিয়ে দাও, আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়ের মাধ্যমে ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব। প্রশ্ন বলছি ৩ নাম্বার প্রশ্ন, ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে কিভাবে ধারণা পাওয়া যাবে? তাহলে উত্তরটা কি হবে? লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়ের মাধ্যমে। উত্তর কি হবে? লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়ের মাধ্যমে। আবার এভাবে প্রশ্ন আসতে পারে, লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়ের মাধ্যমে কি সম্পর্কে ধারণা পাওয়া যাবে? তাহলে সেটা উত্তর কি হবে? ব্যবসায়ের গতি প্রকৃতি। বুঝতে পারছো? আচ্ছা, যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে মিস ব্যবসায় আপনার কথা আটকে আসতেছে। আটকে আসতেছে। না মিস ঠিক নো আছে। মিস। ঠিক আছে। মনে হয়। আচ্ছা, তাহলে হয়তোবা তোমাদের এখানে নেটের হয়তোবা সমস্যা থাকতে পারে। আচ্ছা দেখো ২ নম্বর পয়েন্টে দেখো, এখানে আমরা ৩টা প্রশ্ন ২ নম্বর পয়েন্টে আমরা আলোচনা করলাম। একটা প্রশ্ন ছিল হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কি? আরেকটা প্রশ্ন ছিল কি নির্ণয়ের মাধ্যমে ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়, কিংবা লাভ ক্ষতির মাধ্যমে ব্যবসায় কি সম্পর্কে ধারণা কোশ্চেনগুলো পাওয়া একটু যায়? আস্তে আস্তে বলবেন। আচ্ছা, মানে ধীরে ধীরে। ঠিক আছে, যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যবসায়ে লাভ ক্ষতি নির্ণয় করা সম্ভব। তাহলে এটা প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে কিভাবে ব্যবসায়ে লাভ ক্ষতি নির্ণয় করা সম্ভব? কিভাবে আয় ও ব্যয় লিপিবদ্ধকরণের মাধ্যমে? আমাদের উত্তর হবে আয় ও ব্যয় লিপিবদ্ধকরণের মাধ্যমে। আবার প্রশ্নটা এভাবে হতে পারে, আয় ও ব্যয় লিপিবদ্ধকরণের মাধ্যমে কি নির্ণয় করা হয়? তাহলে আয় ও ব্যয় লিপিবদ্ধকরণের মাধ্যমে লাভ ক্ষতি নির্ণয় করা হয়। প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা সম্ভব। এই যে সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব, এই ৩টা উপাদান, এটা হচ্ছে হিসাব সমীকরণের উপাদান। এই ৩টা কিসের উপাদান? হিসাব সমীকরণের
উপাদান। সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব। আমাদের হিসাব বিজ্ঞানের যে হিসাব সমীকরণটি আছে সেটি হচ্ছে A ইকুয়াল টু L প্লাস ও ই। এ হচ্ছে অ্যাসেটস অর্থাৎ সম্পদ, এল হচ্ছে লাইবিলিটিস অর্থাৎ দায়, আর ওই হচ্ছে ওনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। দায় এবং মালিকানা সত্ত্বের যোগফলই হচ্ছে আমাদের সম্পদের পরিমাণ। এইগুলোর মাধ্যমে কি করা হয়, আর্থিক অবস্থা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা লাভ করা সম্ভব হয়। এটার জন্য হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য রয়েছে। ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব। প্রশ্ন কি হবে এটার? প্রশ্ন হবে ব্যবসা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন কিসের মাধ্যমে সম্ভব হয়? কিসের মাধ্যমে? উত্তর হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে। 3 নম্বর পয়েন্টে আমি প্রশ্নটা কি হবে, সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব কিসের উপাদান? হিসাব সমীকরণের উপাদান। 4 নম্বর পয়েন্টে আসো, হিসাব বিজ্ঞান ব্যবসায়ের যাবতীয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করে। তার মানে হিসাব বিজ্ঞান এর সাহায্যে যদি আমরা ব্যবসায়ের যাবতীয় ব্যয়গুলো সঠিকভাবে লিপিবদ্ধ করে থাকি, তাহলে কোন খাতে ব্যয় বেশি হচ্ছে সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় অর্থাৎ কিভাবে কমিয়ে আনা যায় সেগুলো কি করতে পারবে, তোমরা নির্ণয় করতে পারবে এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। 5 নম্বর পয়েন্ট লক্ষ্য করো, ব্যবসা প্রতিষ্ঠানে প্রতারণা ও জালিয়াতি রোধে হিসাব বিজ্ঞানের কোনো বিকল্প নেই। যথাযথ হিসাব রক্ষণের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতি রোধের পাশাপাশি তা নিয়ন্ত্রণ করাও সম্ভব হয়। তার মানে কি, যদি তুমি সঠিকভাবে হিসাব রাখো তাহলে কেউ যদি কোনো ধরো ক্যাশিয়ার যে ক্যাশ বাক্স থেকে যদি টাকা চুরি করে কিংবা হিসাব রক্ষক যদি কোনো টাকা তো মানে চুরি করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, যদি সঠিক হিসাব রাখা হয় তাহলে সেটা ধরা পড়ে যাবে। তাহলে এটাই বলছে, যদি তুমি এইগুলো প্রতারণা ও জালিয়াতি রোধ করতে চাও তাহলে হিসাব বিজ্ঞানের কি নেই, কোনো বিকল্প নেই। তাহলে প্রশ্ন কি হতে পারে, প্রতিষ্ঠানে প্রতারণা ও জালিয়াতি রোধে কিসের বিকল্প নেই? আমাদের সঠিক উত্তর হবে হিসাব বিজ্ঞানের। 6 নম্বর পয়েন্ট লক্ষ্য করো, আর্থিক তথ্যাবলী সংশ্লিষ্ট পক্ষকে জানানো এবং ব্যবসার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করা। এই যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কেন? উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের বছর শেষে কি অবস্থা, আর্থিক অবস্থা তুলে ধরা হয় কিসের মাধ্যমে, এই যে আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা সম্ভব। 3 নম্বর পয়েন্ট আমরা জেনেছি। তাহলে এই আর্থিক অবস্থার আর্থিক যে তথ্যগুলো সেগুলো সবাই জানতে চায়। যদি তোমার নিজস্ব একটা প্রতিষ্ঠান থাকে, তুমি মালিক পক্ষ, তুমি জানবে বছর শেষে তোমার প্রতিষ্ঠানের কি অবস্থা, কি পরিমাণ লাভ হলো নাকি লস হলো। তারপর কর্মচারী জানতে পারে, তারপর হচ্ছে কর্মকর্তারা জানতে পারে। যদি তোমার প্রতিষ্ঠানে কেউ বিনিয়োগ করে তাহলে সেই বিনিয়োগকারীরা জানবে তোমার প্রতিষ্ঠানের অবস্থা কেমন। যদি তুমি কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে থাকো তারাও জানবে তোমার প্রতিষ্ঠানের অবস্থা কেমন। তাহলে তোমার প্রতিষ্ঠানে যদি আর্থিক অবস্থা ভালো না থাকে তাহলে কোনো প্রতিষ্ঠান তোমাকে ঋণ দিবে না, ঠিক আছে? অথবা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তোমার প্রতিষ্ঠানে বিনিয়োগও করবে না। তাহলে এরকম বিভিন্ন পক্ষ আছে যারা তথ্য জানতে চায়, তাহলে এই তথ্যগুলো জানবে এবং বিভিন্ন সিদ্ধান্ত নেবে। এইগুলোর জন্য হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা রয়েছে। 7 নম্বর পয়েন্ট লক্ষ্য করো, প্রতিষ্ঠানের একাধিক বছরের আর্থিক বিবরণী তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে উন্নতি ও অবনতির বিভিন্ন দিক চিহ্নিতপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। তার মানে কি, সবকিছুই যদি তোমার সামনে দুইটি গ্লাসে জুস থাকে, একটি গ্লাসে জুস ভর্তি আরেকটি গ্লাসে জুস পরিমাণ যদি অর্ধেক থাকে, তাহলে তুমি কি করতে পারছো, তুলনা করতে পারছো যে একটি গ্লাস ভর্তি জুস আছে, জুসের পরিমাণ বেশি আরেকটিতে কম, এরকম তোমরা কি করতে পারো, তুলনা করতে পারো। ঠিক তেমনি তোমার প্রতিষ্ঠানে 2019 সালের কি অবস্থা, 2020 সালের কি অবস্থা সেটি দেখে কি করতে পারবে, তুলনা করতে পারবে। তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে তুমি উন্নতি অবনতির অবস্থা জানতে পারবে এবং যদি উন্নতি হয় তাহলে আরো কি করলে সামনে আরো ভালোভাবে করতে পারবে প্রতিষ্ঠানের কার্যক্রম, সেটাও পদক্ষেপ নিতে পারবে। আর যদি অবনতি হয় সেটা কিভাবে ওভারকাম করে উঠতে হয় সেটাও তুমি পদক্ষেপ নিতে পারবে। এটার জন্য কি করা প্রয়োজন, হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা রয়েছে। আমি যে 1 থেকে 7টা পয়েন্ট বলেছি, বুঝতে পেরেছো? জি মিস।
তাহলে আমরা জি তাহলে চলো পরের পয়েন্টে যাই। আমি যখন কোনো কিছু প্রশ্ন বলবো যে এটা এই প্রশ্নটা হবে, এটা এই উত্তর হবে, সাথে সাথে পেন্সিল দিয়ে সেই জায়গাটা আন্ডারলাইন করে ফেলবে। ম্যাম বলো। 6 নাম্বারটা আরেকবার বুঝাইলে একটু ভালো হতো। আচ্ছা, থ্যাংক ইউ। আর্থিক তথ্যাবলী সংশ্লিষ্ট পক্ষকে জানান। ধরো একটা প্রতিষ্ঠানে তুমি মালিক পক্ষ, আর আরেকটা ধরো সোনালী ব্যাংক থেকে তুমি প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনে ঋণ নিয়েছো, তাহলে সেটা একটা পক্ষ। তারপর ধরো তোমার এখানে 10 জন কর্মচারী কাজ করে, তারা একটা পক্ষ। এরকম বিভিন্ন পক্ষ। তোমার প্রতিষ্ঠানের অবস্থা কেমন, সে মানে আর্থিক অবস্থা ভালো না মন্দ, সেই তথ্যগুলো জানার জন্য, জানাতে সংশ্লিষ্ট পক্ষকে জানানোর জন্য হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা রয়েছে, এটা বলা হচ্ছে। তাহলে কি তোমার প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা যদি ভালো থাকে, তাহলে তুমি যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। ধরো তোমার একটা শপিং মল আছে, তুমি আরেকটা শপিং মল নতুন ভাবে স্থাপন করতে পারবে, এরকম সিদ্ধান্ত নিতে পারবে। কর্মচারীরা নিশ্চিত থাকবে যে প্রতিষ্ঠানের অবস্থা ভালো, আমাদের চাকরির কোনো অনিশ্চয়তা নেই। ব্যাংক কি থাকবে, সেই তথ্যগুলোর মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবে যে না, এই প্রতিষ্ঠানকে ঋণ প্রয়োজন হলে আরো ঋণ দিতে পারবে। যদি তোমার প্রতিষ্ঠানে কেউ বিনিয়োগ করে, তখন সেও এই তথ্যগুলো নিয়ে সে বিনিয়োগ করতে পারবে। এটাই বলছে আর্থিক যে তথ্যাবলী আছে সংশ্লিষ্ট পক্ষকে জানানো। সংশ্লিষ্ট পক্ষ কারা? মালিক পক্ষ, ঋণদাতা, কর্মচারী, বিনিয়োগকারী, এইগুলো, এই পক্ষগুলোকে জানানো এবং ব্যবসায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করা হয়। এই সব কাজের জন্য কি প্রয়োজন? হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা রয়েছে, এটাই বলা হচ্ছে। বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, এরপরে আরো বিস্তারিত জানতে পারবে। আচ্ছা, তারপর আমরা পরের পয়েন্টগুলো লক্ষ্য করি। দেখো 8 নম্বর পয়েন্ট, বিভিন্ন সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, হাসপাতাল, ক্লাব ও সোসাইটিতে বিভিন্ন উৎস হতে অর্থের আগমন ও বহির্গমনের পরিমাণ সঠিকভাবে লিপিবদ্ধ করে নির্দিষ্ট সময়ান্তে এই সকল প্রতিষ্ঠানে বিভিন্ন হিসাবে উদ্বৃত্ত নির্ণয় করা যায়। এখানে দেখো সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। আমাদের বহুপদী প্রশ্নগুলো আছে না, রোমান সংখ্যা 1 2 3 দিয়ে তারপর নিচের কোনটি সঠিক, এরকম প্রশ্ন আছে না বহু নির্বাচনীতে? তোমরা তো ক্লাস 6 থেকে বহু নির্বাচনী প্রশ্নের সাথে পরিচিত। হ্যাঁ, এরকম মনে করো প্রশ্ন থাকলো কোনগুলো সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান। রোমান সংখ্যা 1 দিয়ে দেওয়া থাকলো স্কুল, রোমান সংখ্যা 2 দিয়ে দেওয়া থাকলো কলেজ, রোমান সংখ্যা 3 দিয়ে দেওয়া থাকলো সোনালী ব্যাংক। নিচের কোনটি সঠিক? তাহলে সঠিক হবে কি 1 আর 2, কারণ এই দুটো হচ্ছে অমুনাফাভোগী প্রতিষ্ঠান, আর সোনালী ব্যাংক যেটা বলা হচ্ছে এটা হচ্ছে কি মুনাফাভোগী প্রতিষ্ঠান। বুঝতে পেরেছো? ওদের উদ্দেশ্য হচ্ছে, মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, তারপর হচ্ছে তোমার সেবা প্রদান। আর এই অমুনাফাভোগী প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে সেবা দান করা, তারপরে হচ্ছে যদি কোনো আয় আসে। ঠিক আছে? বুঝতে পেরেছো? জি মিস। বিভিন্ন খাত থেকে তাদেরও অর্থের আগমন ঘটে। কেউ ধরো চ্যারিটি ফান্ড থাকে, বিভিন্ন তহবিল থেকে এখানে দান আসে। তারপর বিভিন্ন খাতে, যেরকম একটা স্কুল, টাকা কোত্থেকে আসে আগমন? তোমাদের বেতন। বেতন আর বহির্গমন কি? আমরা যে টিচার আমাদেরকে বেতন দিচ্ছে, স্কুলে সম্পূর্ণ উন্নয়ন কাজে ব্যয় হচ্ছে, পরীক্ষার জন্য যে তোমরা খাতা এই যে লিখো পরীক্ষায়, সে কাগজ কিনা লাগছে, এরকম বিভিন্ন খাতে কি হচ্ছে অর্থের বহির্গমন করছে। এইভাবে তারা কি করে? অমুনাফাভোগী প্রতিষ্ঠানগুলো হিসাব রাখে, তার মানে আগমন থেকে বহির্গমন গুলো মাইনাস করে তারা উদ্বৃত্ত নির্ণয় করে থাকে। 9 নম্বর কোশ্চেন, সরকার বিভিন্ন উৎস হতে কর, শুল্ক, ব্যাট ধার্যের মাধ্যমে রাজস্ব আদায় করে। তার মানে সরকার কিসের মাধ্যমে রাজস্ব আদায় করে থাকে? কর, শুল্ক, ব্যাট। এবং বিভিন্ন নিয়মিত উন্নয়নমূলক খাতে ব্যয় করে। তার মানে সরকারের আয়ের মানে খাতগুলো কি? কোন খাতগুলো থেকে সরকারের টাকা আসে? এই কর, শুল্ক, ব্যাট থেকে। এবং কোন খাতে সরকার ব্যয় করে অর্থ? উন্নয়নমূলক খাতে ব্যয় করে থাকে। সরকারের এই সকল কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য হিসাব বিজ্ঞান সহায়ক ভূমিকা পালন করে। তার মানে আমরা হিসাব বিজ্ঞানে শুল্ক কি? শুল্ক হচ্ছে তোমার ট্যাক্স, তো কর। শুল্ক হচ্ছে ডিউটি। শুল্ক হচ্ছে তোমার আমরা যে বিদেশি বলো, দুধ বলো, চকলেট বলো, 3 পিস বলো, মানে আমরা আমাদের ভোগ্য পণ্য যেগুলো ব্যবহার করে থাকি, কিংবা গাড়ি, মোবাইল, এগুলো
জন্য আমদানি শুল্ক এবং রপ্তানি শুল্কের দুইটা প্রকার ব্যয়। একটি হচ্ছে আমদানি শুল্ক, আরেকটি হচ্ছে কি রপ্তানি শুল্ক। পণ্য ক্রয় করার সময়, ক্রয় বিক্রয়ের সময় সরকারকে এই শুল্কটা দিয়ে তারপর তোমার দেশের বাইরে থেকে মাল আসে, আবার দেশের বাইরে তোমার পণ্যটা যাচ্ছে। এটার জন্য সরকারের খাতে যে ডিউটিটা দেওয়া হয়, ডিউটি হচ্ছে ইংরেজি শব্দ, আর বাংলা হচ্ছে শুল্ক। তাহলে হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট, মানে এক্সপোর্ট ইম্পোর্ট, যেটা হচ্ছে আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, এক্সপোর্ট ডিউটি, ইম্পোর্ট ডিউটি, ঠিক আছে, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক। আর ব্যাট হচ্ছে তোমার ভ্যালু অ্যাডেড ট্যাক্সেশন, মানে হচ্ছে মূল্য সংযোজন কর। আমরা মিনা বাজার বলো, আড়ং বলো, এগুলোতে যদি আমরা পণ্য কিনতে যাই, দেখবে পণ্যের মূল্যের সাথে ভ্যাট নিচ্ছে। এটা হচ্ছে আমরা ভোক্তারা যে পণ্যটা ব্যবহার করছি, এটা মূল্য সংযোজন কর, মূল্যের সাথে সেটা কি করছে, সংযোজন করে আমাদের কাছ থেকে নিচ্ছে। এই ভ্যাটটাও সরকারি কোষাগারে কি হচ্ছে, জমা হচ্ছে। বুঝতে পেরেছো? জি মিস, বুঝতে পেরেছি। আচ্ছা, আর ট্যাক্স তো হচ্ছে আমাদের কর, যেটা আয়ের খাতের উপর যেটা আমাদের কর দেওয়া হয়। ধরো আমরা যারা বেতন যারা পাই, আমাদের একটা সরকার থেকে একটা কাঠামো দেওয়া আছে যে এত থেকে এত বেতন যারা পাবে এত আয় হবে, ওই আয়ের সীমারেখার মধ্যে তারা এই করটা দিবে। আবার ব্যবসায় যে আয় করছে সেটার উপর, মুনাফার উপর কর দিয়ে থাকে। এরকম একটা স্ট্রাকচার দেওয়া আছে, সেই স্ট্রাকচার থেকে ওই করগুলো পরিশোধ করা হয়ে থাকে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান। তার মানে কি, আমরা যে হিসাব বিজ্ঞানের যে উদ্দেশ্য ও প্রয়োজনীয়তাগুলো জানলাম, মূল কথা কি, প্রতিটি প্রতিষ্ঠান বলো, ব্যক্তি বলো, সুশৃঙ্খল ভাবে আমাদের হিসাবগুলো যদি লিপিবদ্ধ করে থাকি, তাহলে আমাদের সব কার্যাবলীগুলো সুষ্ঠুভাবে সম্পাদন হবে এবং যে কোনো সিদ্ধান্ত নিতে সহায়ক ভূমিকা রাখবে। তাছাড়া হিসেবের বই এবং সংশ্লিষ্ট দলিলাদি প্রতিষ্ঠানে বিভিন্ন কাজে লাগে, যেমন ব্যাংক বা ঋণদানকারী প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ, পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ, ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণ ইত্যাদি। পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ, লক্ষ্য করো, ধরো তুমি 10 টাকা দিয়ে একটি কলম কিনেছ। এখন এভাবে ধরো 1000 কলম কিনেছো, 10 টাকা করে 1000 কলম কিনলে হচ্ছে 10,000 টাকা। তোমার রিক্সা ভাড়া খরচ হয়েছে, ধরো চকবাজার থেকে গিয়ে নিয়ে আসছো, রিক্সা ভাড়া খরচ হয়েছে তোমার 50 টাকা, 50 টাকা 100 টাকা। তাহলে তোমার কত হলো, 10,000 টাকার সাথে 100 টাকা কি হলো, তোমার যোগ হলো। এখন যদি তোমার পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করো, তুমি কত করে লাভ করবে প্রতিটি কলম থেকে। যদি তুমি মনে করো 2 টাকা করে লাভ করবে, যদি মনে করো 1 টাকা লাভ করবে, তাহলে সেই মুনাফাটা যোগ করে তারপর কিন্তু তোমার বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে। এই যে তুমি হিসাবগুলো লিখলে, পণ্যের ক্রয় মূল্য, পরিবহন খরচ, মুনাফা, এগুলো যোগ করে তারপর তুমি বিক্রয় মূল্য নির্ধারণ করছো। তার মানে এই সব কার্যাবলীর জন্য কি করতে হয়েছে, তোমার হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা রয়েছে। ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণ ইত্যাদি। সুন্দর, সুশৃঙ্খল ও মিতব্যয়ী জীবন গঠনের জন্য হিসাব রাখার প্রয়োজনীয়তা অপরিসীম। যথাযথ হিসাব না রাখলে প্রতিষ্ঠানের ভালো বা খারাপ দিকগুলো জানা যাবে না। সঠিকভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ করে অপচয় রোধ এবং আর্থিক সচ্ছলতা অর্জন করা সম্ভব। তার মানে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে কি করা সম্ভব, অপচয় রোধ করা সম্ভব। প্রতিষ্ঠানে আর্থিক সচ্ছলতা কিভাবে অর্জন করা সম্ভব, প্রশ্ন, ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানে আর্থিক সচ্ছলতা অর্জন করা সম্ভব। আমি এই মুহূর্তে 2টি কোশ্চেন বললাম, একটি কিভাবে অপচয় রোধ করা সম্ভব, অন্যটি কিভাবে আর্থিক সচ্ছলতা অর্জন করা সম্ভব। আমাদের উত্তর হচ্ছে প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে। যদি বহুপদী আসে তাহলে রোমান সংখ্যা 1 দিয়ে হবে, সঠিকভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে। রোমান সংখ্যা 2 দিয়ে হবে, ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে রোমান সংখ্যা 1 ও 2। আর যদি জ্ঞানমূলক কোশ্চেন থাকে তাহলে কি থাকবে, উত্তরটি হবে ব্যয় নিয়ন্ত্রণ। বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডটি লক্ষ্য করি। হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। তোমাদের পাঠ্য বইয়ে ছোট করে দেওয়া আছে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। মূল ধারণাটা শুধু জানবে। লক্ষ্য করো, সভ্যতার সূচনা হতে মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বা হিসাব কিভাবে রেখেছে। মানুষ গাছের গায়ে, গুহায় বা পাথরের চিহ্ন দিয়ে রাখতো। এক সময় মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করলো।
এবং কৃষি কাজ আরম্ভ করলো। গড়ে দাগ কেটে এবং রশিতে গিট দিয়ে ফসল ও মজুদের হিসাব রাখা শিখলো। তাহলে দেখো, মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করেছে যখন, তখন কিভাবে হিসাব রাখতো? তখন গাছের গায়ে, গুহায় পাথরের চিহ্ন দিয়ে রাখতো। এবং কৃষি কাজ মানুষ কখন শুরু করেছে? যখন সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করেছে। প্রশ্নগুলো লক্ষ্য করো। আর হিসাব মজুদের ঘরে দাগ কেটে রশিতে গিট দিয়ে ফসল মজুদের হিসাব রাখা শিখলো। আস্তে আস্তে কি হলো? মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, সমাজ বিস্তার লাভ করে, বিনিময় প্রথা চালু হয়, মুদ্রার প্রচলন হয়, ব্যবসা বাণিজ্য শুরু হয়। খেয়াল করো আমাদের পর্যায়ক্রমে কিভাবে কি আসছে। আস্তে আস্তে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, সাথে সাথে কি হয়? মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সমাজ কি হচ্ছে? বিস্তার লাভ করছে। সাথে সাথে বিনিময় প্রথা চালু হয় নিজেদের চাহিদা পূরণের জন্য, মুদ্রার প্রচলন শুরু হয়। বিনিময় প্রথা চালু করতে গিয়ে বিভিন্ন সমস্যা লক্ষ্য করা হয়, তখন মুদ্রার প্রচলন শুরু হয়। পরবর্তীতে ব্যবসা বাণিজ্য কার্যক্রম শুরু হয়। ম্যাম, প্রথা কি নিয়ম? নিয়ম। প্রথা হচ্ছে রীতি, রীতি যেটা হচ্ছে রীতি বা প্রথা বা নিয়ম। ক্রয় বিক্রয়, জমা খরচ, দেনা পাওনা এবং অন্যান্য লেনদেন হিসাবে বইতে অঙ্কের মাধ্যমে লেখা শুরু হয়। তখন কি করা হয়? অঙ্কের মাধ্যমে লেখা শুরু হয়। কি পরিমাণ ক্রয়, কি পরিমাণ বিক্রয়, কি পরিমাণ জমা, কি পরিমাণ খরচ, কি পরিমাণ দেনা পাওনা কিংবা অন্যান্য লেনদেনের হিসাব তখন প্রতিটি হিসাবের বইতে অঙ্কের মাধ্যমে লেখা শুরু হয়। 1494 খ্রিস্টাব্দে লুকা পেসিউলি নামে একজন ইতালীয় গণিতবিদ সুমা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনলিটা নামে একটি গ্রন্থ লিখেন এবং এতে হিসাব রক্ষণের মূল নীতি দুতরফা দাখিলা ব্যাখ্যা করা হয়, যেটাকে বলা হচ্ছে ডাবল এন্ট্রি দুতরফা দাখিলা পদ্ধতি, ডাবল এন্ট্রি সিস্টেম। দুতরফা দাখিলা পদ্ধতি প্রণয়নের আগে মানুষ হিসাব রাখতো কিসের মাধ্যমে? সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, অর্থাৎ একতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে। সেটা ছিল অবৈজ্ঞানিক পদ্ধতি। কিন্তু এই ডাবল এন্ট্রি সিস্টেম হচ্ছে তোমার বৈজ্ঞানিক পদ্ধতি। এটা সবার কাছে কি পেয়েছে? গ্রহণযোগ্যতা পেয়েছে সবার কাছে, অর্থাৎ সারা বিশ্বের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে এবং এটাই সর্বজনীয় স্বীকৃত নীতিমালা। তারপর লক্ষ্য করো, সময়ের পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞান, প্রযুক্তি এবং ব্যবসা বাণিজ্যের অগ্রগতি হয়। সময়ের পরিবর্তনের সাথে সাথে কিসের অগ্রগতি হয়? বিজ্ঞান, প্রযুক্তি, ব্যবসা বাণিজ্যের। রোমান সংখ্যা 1, রোমান সংখ্যা 2, 3 দিয়ে যদি বিজ্ঞান, 1 রোমান সংখ্যা 2 দিয়ে প্রযুক্তি, রোমান সংখ্যা 3 দিয়ে ব্যবসা বাণিজ্যের অগ্রগতি। তাহলে নিচে তিনটি কোনটি সঠিক? তাহলে 1, 2, 3। এবং এরই ফলে হিসাব বিজ্ঞানেরও উন্নতি হয়। প্রশ্ন হতে পারে, হিসাব বিজ্ঞানের উন্নতি কিসের মাধ্যমে হয়ে থাকে? বিজ্ঞান, প্রযুক্তি এবং ব্যবসা বাণিজ্যের অগ্রগতি। ব্যবসা যেমন ছোট থেকে বড় হতে থাকে, তেমনি এর পরিধিও বৃদ্ধি পেতে থাকে। পরিধি মানে হচ্ছে আওতা। ব্যক্তিগত ও পারিবারিক জীবনের পাশাপাশি ব্যবসায়ী, অব্যবসায়ী, সরকারি, বেসরকারি, মুনাফাভোগী, অমুনাফাভোগী সকল ধরনের প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের ব্যবহার পরিলক্ষিত হয়। তাই লক্ষ্য করো শিক্ষার্থীরা, হিসাব বিজ্ঞানের ব্যবহার কোথায় লক্ষ্য করা হয়ে থাকে? সাধারণত এখন বর্তমানে আমরা কি ব্যবসায়ী প্রতিষ্ঠান বলো, অব্যবসায়ী প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা মুনাফাভোগী, অমুনাফাভোগী প্রতিষ্ঠান, সব ধরনের প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের ব্যবহার লক্ষ্য করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে হিসাব বিজ্ঞানের উন্নতি সম্পর্কিত। প্রশ্ন, হিসাব বিজ্ঞানের উন্নতি কিসের সাথে সম্পর্কিত? বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে। বর্তমান কম্পিউটারের যুগে বড় বড় প্রতিষ্ঠানে হিসাবের বই হাতে লেখার পরিবর্তে কম্পিউটারে করা হয়। ফলে সময় ও শ্রম লাঘবের পাশাপাশি প্রয়োজনীয় সিদ্ধান্ত দ্রুত গ্রহণ করা প্রতিষ্ঠানের পক্ষে সহজ হয়। তার মানে কিসের মাধ্যমে সময় ও শ্রম লাঘব হচ্ছে? কম্পিউটারে হিসাব রাখার মাধ্যমে। এবং এর ফলে কি হচ্ছে? দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হচ্ছে। যে কোনো তথ্য খুব দ্রুতই কম্পিউটার থেকে সংগ্রহ করা হচ্ছে। এতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করাও সম্ভব হচ্ছে। প্রতিষ্ঠানে যারা সিদ্ধান্ত গ্রহণে যারা নিয়োজিত
তারা খুব দ্রুতই সিদ্ধান্ত নিতে পারে, সেটা মালিক পক্ষ বলো কিংবা ব্যবস্থাপক বলো। হিসাব বিজ্ঞানের উৎপত্তি ক্রমবিকাশে আর কোনো প্রশ্ন আছে? নো মিস। আচ্ছা, হিসাব তথ্যের ব্যবহারকারী, ওই সময় বলা হচ্ছিল যে ওই পয়েন্টটা বোঝানোর জন্য। দেখো, হিসাব তথ্যের ব্যবহারকারী, অভ্যন্তরীণ ব্যবহারকারী, বাহ্যিক ব্যবহারকারী। হিসাব বিজ্ঞানকে একটি তথ্য ব্যবস্থা নামে অভিহিত করা হয়। প্রশ্ন, হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়? তথ্য ব্যবস্থা। অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন ব্যবহারকারী চাহিদা বিবেচনা করে লেনদেন সমূহ হিসাবের বইতে লিপিবদ্ধ ও আর্থিক বিবরণী আকারে প্রস্তুত করা হয়ে থাকে। অভ্যন্তরীণ ব্যবহারকারী, মালিক ও ব্যবস্থাপক। অভ্যন্তরীণ ব্যবহারকারী পক্ষকে দেখো মালিক ও ব্যবস্থাপক। হিসাবরক্ষক হিসাবের বই এবং সংশ্লিষ্ট কাগজপত্র তৈরি করে। ব্যবসায়ের মালিক এবং তার ব্যবস্থাপক এসব হিসাব বিবরণী থেকে ব্যবসায়ের লাভ ক্ষতি ও আর্থিক অবস্থার পরিমাণ পরিবর্তন জানতে পারেন, ফলে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা গ্রহণ করতে পারেন। তার মানে কিসের মাধ্যমে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা গ্রহণ করা যায়? সঠিকভাবে হিসাব রাখার মাধ্যমে। এটা হচ্ছে আমাদের উত্তর। আর অভ্যন্তরীণ ব্যবহারকারীকে, তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী ড্যাশ দিয়ে যদি রোমান সংখ্যা 1 দিয়ে লেখা থাকে মালিক, রোমান সংখ্যা 2 দিয়ে হচ্ছে ব্যবস্থাপক, রোমান সংখ্যা 3 দিয়ে থাকলো বিনিয়োগকারী। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 1 ও 2। হিসাব তথ্যের ব্যবহারকারী দেখো বাহ্যিক ব্যবহারকারী। বাহ্যিক ব্যবহারকারী কারা? ঋণ প্রদানকারী, সরকার, পাওনাদার, কর্মচারী ও কর্মকর্তা। প্রতিষ্ঠানকে ঋণ সরবরাহের পূর্বে ঋণ পরিশোধ ক্ষমতা যাচাইয়ের জন্য ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ব্যবসায়ে যাবতীয় হিসাব পর্যালোচনা করে ঋণ সরবরাহ করে থাকে। অর্থাৎ কি আমি বললাম, তোমাদের যদি ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনে যদি আমরা কোনো ব্যাংক থেকে কিংবা কোনো ঋণ সংস্থা থেকে আমরা ঋণ নিতে চাই, তাহলে তার আগে জানতে চাইবে আমার প্রতিষ্ঠানের পরিশোধ করার ক্ষমতা আছে কিনা। সেটার জন্য তারা তথ্য নিবে, সেই তথ্য পর্যালোচনা করেই তারা সিদ্ধান্ত নিবে ঋণ দিবে কিনা। এটাই হচ্ছে ঋণ সরবরাহ করে থাকে প্রতিষ্ঠানগুলো। সরকার, সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবসায় হিসাব হতে যথাযথভাবে শুল্ক, ব্যাট, কর এবং আয়কর পরিশোধ করা হচ্ছে কিনা তা নিশ্চিত হতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে। যদি সঠিকভাবে হিসাব রাখো তাহলে সরকারের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তারা খুব সহজে প্রতিটি প্রতিষ্ঠানের সঠিকভাবে শুল্ক, ব্যাট, কর, আয়কর এগুলো প্রতিষ্ঠান পরিশোধ করছে কিনা সেগুলো সরকার যাচাই করতে পারে, অর্থাৎ নিশ্চিত হয় এবং তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। এসবের জন্য তারা কি করবে? তাদের তথ্য ব্যবহার করে থাকে প্রতিষ্ঠান থেকে। পাওনাদার, বাকিতে পণ্য বিক্রয়ের পূর্বে ব্যবসায়ের দায় পরিশোধ ক্ষমতা যাচাই করে সরবরাহকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য সরবরাহ করে। আমরা যখন ধারে কোনো কারো কাছ থেকে, কোনো প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির কাছ থেকে পণ্য ক্রয় করব, তখন সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানও আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানতে চাইবে, তথ্য জানতে চাবে যে প্রতিষ্ঠানের অবস্থা কেমন। প্রতিষ্ঠানের অবস্থা যদি ভালো হয় তাহলেই তারা বাকিতে পণ্য আমাকে দিবে, আর যদি প্রতিষ্ঠানের অবস্থা খারাপ হয় তাহলে আমাকে পণ্য দিবে না। এই জন্যই দায় পরিশোধ ক্ষমতা যাচাই করে সরবরাহকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য সরবরাহ করে থাকেন, অর্থাৎ বাকিতে পণ্য দিয়ে থাকেন। সংরক্ষিত হিসাব হতে সহজে এই ধারণা লাভ করা সম্ভব। যদি হিসাব তথ্য থাকে তাহলে সেখান থেকে সেই তথ্য সংগ্রহ করে তারা খুব দ্রুত সেখান থেকে তথ্য নিয়ে তারা এই সিদ্ধান্ত নিতে পারবে। কর্মচারী ও কর্মকর্তা, ব্যবসায় শ্রমিক বলো, কর্মচারী, কর্মকর্তা তাদের প্রাপ্ত সুযোগ সুবিধা যথার্থতা বিচার এবং ন্যায্য অংশ আদায়ের জন্য আর্থিক বিবরণী সহায়তা গ্রহণ করে। যে আর্থিক বিবরণী হিসাব চক্রের একটি হিসাব চক্র আছে, হিসাব অ্যাকাউন্টিং একটা সার্কেল আছে, সেই সার্কেলে সুন্দর করে পর্যায়ক্রমে সবকিছু আছে। সেই সার্কেলের অর্থাৎ সেই চক্রের একটি ধাপ হচ্ছে আর্থিক বিবরণী। সেটার সাহায্যে কি করতে পারে? শ্রমিক, কর্মচারী, কর্মকর্তারা ব্যবসায়ের আর্থিক অবস্থা জানতে পারে এবং তাদের বেতন বাড়ানো হচ্ছে কিনা, তাদের বোনাস সঠিকভাবে তারা পাচ্ছে কিনা, এগুলো তারা কি করতে পারে? সব সুযোগ সুবিধা তারা পাচ্ছে কিনা সেগুলো বিচার বিশ্লেষণ করতে পারে। যদি সঠিকভাবে না পায় সেগুলো আদায়ের জন্য তারা যে কোনো কার্যক্রম বা পদক্ষেপ নিতে পারে। এই জন্য তাদের এই তথ্যগুলো তারা ব্যবহার করে থাকে। এছাড়া হিসাব নিরীক্ষক,
বিনিয়োগকারী, ভোক্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসাব তথ্য ব্যবহার করে থাকেন। ম্যাম নিরীক্ষক মানে কি? নিরীক্ষক হচ্ছে অডিটর, যারা হিসাব নিরীক্ষক মানে হচ্ছে তোমার যখন প্রত্যেকটা প্রতিষ্ঠানে অডিটর দ্বারা নিরীক্ষক তোমার প্রতিবেদন প্রণয়ন করে, সেই প্রতিবেদন তখন থেকেই সবাই জেনে যায়। আমরা যারা ধরো কোনো কোম্পানির তোমার শেয়ারের নাম শুনেছ, সেই শেয়ারে কেনাবেচা করব, তখন কি হয়, প্রতিটি প্রতিষ্ঠানের যে হিসাব রক্ষক মানে অ্যাকাউন্টেন্টস হিসাব রাখবে। এখন এই হিসাবটা সঠিকভাবে রাখা হয়েছে কিনা নিয়ম নীতি অনুসরণ করে সেটার জন্য নিরীক্ষক, হিসাব নিরীক্ষক সেটা নিরীক্ষা করবে, অডিট করবে। অডিটর মানে ইংরেজিতে হচ্ছে অডিটর, তারা সেটা পরীক্ষা নিরীক্ষা করবে, করে দেখবে যে হ্যাঁ এইগুলো হিসাব রক্ষক যেটা করেছে অর্থাৎ অ্যাকাউন্টেন্ট যে হিসাবটা রেখেছে সেটা সঠিক। হিসাব নিরীক্ষক সেটা প্রতিবেদন আকারে কি করবে, প্রকাশ করবে। তাহলে হিসাব নিরীক্ষক যে নিরীক্ষা করবে তার জন্য কি করতে হবে, প্রতিষ্ঠানের থেকে তারও কি প্রয়োজন, তথ্য প্রয়োজন। সেই তথ্যগুলোর আলোকিত সে নিরীক্ষা করবে, এই জন্য সে তথ্য ব্যবহার করে থাকে। বুঝতে পেরেছো? জি মিস, বুঝতে পেরেছি। সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক। হিসাব বিজ্ঞান শুধু যে মুনাফা নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় না, মুনাফা নির্ণয়ের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক সমাজ এবং পরিবেশেরও যাতে কোনো রকম ক্ষতি না হয়, হিসাব বিজ্ঞান সেই দিকটিতেও অবদান রাখে। আমি বলে নিচ্ছি আমাদের যে আজকে ক্লাসটা পুরোটা আমি চেয়েছিলাম প্রথম অধ্যায়টা কমপ্লিট করতে, মনে হয় আজকে আর সেটা সম্ভব হচ্ছে না। আমরা পরবর্তী ক্লাসেও বাকি যতটুকু না করতে পারবো সেই অংশটুকু আমরা সমাধান মানে আগে আলোচনা করব, তারপরে আমরা পরীক্ষা নিব। আসলে অধ্যায়টা ভালোভাবে আগে জেনে তারপর পরীক্ষাটা নিয়ে আমি ভেবেছিলাম যে আজকে এটা কমপ্লিট করে নেক্সট ক্লাসে তোমাদের পরীক্ষা নিব, তাহলে মনে হচ্ছে না এটা আজকে ক্লাসে কমপ্লিট হবে, আমাদের সময় একেবারে কম। তাহলে আমরা পরবর্তী ক্লাসে যে অংশটুকু থাকবে সেটি আলোচনা করে আমরা তারপরে পরীক্ষা নিব। আমাদের পরীক্ষাটা কিন্তু অনলাইনে হবে। তোমাদের মিস কিভাবে? অনলাইনে হবে, তোমাদের কিভাবে? লিংক দিয়ে দেওয়া হবে, সেখানে তোমাদের প্রশ্ন থাকবে, প্রশ্নগুলো যেটা সঠিক তোমরা সেটা টিক চিহ্ন ম্যাম দিবে। ওটা কি ইউটিউবে থাকবে? হ্যাঁ ইউটিউব তোমরা থেকে হ্যাঁ লিংক দিব, তোমরা ওই অনলাইনে ওভাবে আমি বলে দিব গত মানে নেক্সট ক্লাসে আমি সিস্টেমটা বলবো তোমাদেরকে। ওকে ম্যাম। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা এটা আলোচনা করব, পুরোটা আলোচনা করতে পারছি না এই জন্য আর আজকে আর আলোচনা করব না, যতটুকু হয় আমি পুরো প্রথম অধ্যায়ের উপরে মানে একটা एग्जाम হবে। হ্যাঁ প্রথম অধ্যায়ের উপর। নেক্সট ক্লাসে আরেকটা ক্লাস লাগবে, আমাদের প্রথম অধ্যায়টা কমপ্লিট করতে আরেকটা ক্লাস লাগবে। আরেকটা ক্লাস শেষ করে তারপর আমরা অনলাইনে অবজেক্টিভ পরীক্ষা নিব, যেহেতু স্কুল খুলছে না। যদি স্কুল খুলে দেয় তাহলে সরাসরি পরীক্ষা নিব, সেটাও কোশ্চেন আকারে পরীক্ষা নিব, একেবারে কোশ্চেন করে তারপর পরীক্ষা নিব। হ্যাঁ ওকে ম্যাম। তাহলে দেখো এখানে জলবায়ু দূষণ রোধে প্রতিষ্ঠান কিছু অর্থ খরচ করবে এবং হিসাব রক্ষক তার হিসাব রাখবে। সেই হিসাব থেকে বোঝা যাবে ব্যবসায়ের মালিক সমাজ এবং পরিবেশ সম্পর্কে কতটুকু সজাগ। বিশেষ করে তেল কোম্পানিগুলো বায়ু দূষণ রোধে অনেক অর্থ ব্যয় করে থাকে। এটা অবজেক্টিভ প্রশ্ন আসবে যে পরিবেশ সংরক্ষণে কোন কোম্পানি বেশি অর্থ ব্যয় করে থাকে। জি হ্যাঁ বলো। তেল কোম্পানি, এটা আমাদের থাকবে উত্তর। তেল কোম্পানি, এখানে বিভিন্ন কোম্পানির নাম থাকলে ধরো স্কয়ার এরকম থাকলে তাহলে তেল কোম্পানি, এটি হবে আমাদের সঠিক উত্তর। শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া আশেপাশে পরিবেশ ও মানব স্বাস্থ্যের ক্ষতি করে। ব্যবসায়ের মালিক ও হিসাবরক্ষক এর প্রতিরোধে অর্থ খরচ করতে হয়, হিসাব রাখতে হয়। এ বিষয়ে সরকার নিয়মনীতিকে অনুসরণ করে চলতে হয়। তার মানে কি, ব্যবসায়ের যে মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জন, কিন্তু পাশাপাশি কি সেবা প্রদান। যখন ব্যবসায়ীরা মুনাফা অর্জন করে তখন সামাজিক দায়বদ্ধতা থেকে তারা সমাজ এবং পরিবেশের সাথে পরিবেশ কিভাবে রক্ষা করবে সেই জন্য অর্থ ব্যয় করে থাকে, এবং এই অর্থটাও তারা হিসাব রাখে কি পরিমাণ অর্থ ব্যয় করলো, সেটার জন্য হিসাব ব্যবস্থার সম্পর্ক রয়েছে। তাহলে আমি আজকে যতটুকু আলোচনা করেছি, তোমাদের কোনো কোশ্চেন আছে মেয়েরা? নো মিস।
তোমরা বইটা ভালোভাবে পড়ো। আজকে তাহলে এই পর্যন্তই।